আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি পাঠদান করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে। তো চলো আমরা চতুর্থ অধ্যায়, এবং এটি হলো ৫১ পৃষ্ঠা। আজকে পাঠদান করব ৫১ পৃষ্ঠা থেকে ৫৬ পৃষ্ঠা। তাহলে চলো আমরা ৫১ পৃষ্ঠায় চলে যাই। ৫১ পৃষ্ঠা আমরা আসলাম ৪৯ পৃষ্ঠায়। এটি হলো ৫১ পৃষ্ঠা, অধ্যায় ৪, স্প্রেডশিটের ব্যবহার। এই অধ্যায় শেষে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারব, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারব, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারব। পাঠ ২২, স্প্রেডশিট। মানবজাতির আদিকাল থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো। কখনো পাথরে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এই চেষ্টা থেকেই মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। এখন থেকে ৫০ বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল হিসাব করা ও সংরক্ষণের প্রধান উপায়। প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়, তবুও জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। এই সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পর। স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হল সরানো বড় মাপের কাগজ। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজে ছক করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। ৭০ দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিকালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, কেপ্রেড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে। এটি দেখতে নিচের চিত্রের মতো। লক্ষ্য করো, এখানে দেখো সারি এবং কলাম আছে। তোমরা কি বুঝো কোনটা সারি বা রো আর কোনটা কলাম? দেখো, সারি হলো এই যে এখানে নাম্বার 1 আছে, 1 থেকে ডান দিকে যতগুলো ঘর আমরা যাব এটাকে বলে রো বা সারি। আর কলাম কোনটাকে বলে? দেখো, এই যে এ আছে, এ এর নিচে এই এটা হলো একটা কলাম, এই এ কলাম। এটা হলো বি কলাম, উপর থেকে নিচের দিকে এটা হলো সি কলাম, এভাবে। আর এই এবিসি দিয়ে যে কলাম আর 1 2 3 দিয়ে রো নির্দেশ করা হয়। ছোট ছোট ঘরগুলিকে বলে কিন্তু সেল। এই যে এক একটা সেল দেখো, এই যেমন এই যে এই সেলটা, এই সেলটা কিন্তু বলা হয় D2 সেল। যেমন এই ডি কলামের এই 2 সেল, এই জন্য এটাকে বলা হয় D2 সেল। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট। বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এ যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য
উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা হয়। স্প্রেডশিট প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়, ফলে যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য। ঘটনা 1, নতুন কুড়ি উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য একটি বড় রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। শিক্ষকগণ বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সে রেজিস্টারে লিপিবদ্ধ করতেন। এরপর সবগুলো বিষয়ের বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো, কিন্তু এ প্রক্রিয়ায় তাদের অনেক ভুল হতো এবং পরে তা আবার সংশোধন করতে হতো। ফলাফলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের কয়েকদিন সময় লেগে যেত। নাম্বার 2, এসআর এন্টারপ্রাইজ একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন তাদের অনেক লেনদেন হয়। এর কিছু নগদ এবং কিছু বাকিতে লেনদেন। ক্যাশ বইয়ে এই হিসাব রাখতে ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হয়। ঘটনা 3, মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করেন। এজন্য তিনি একটা ডায়েরিতে আয় ব্যয়ের হিসাব রাখার চেষ্টা করেন। মাঝে মধ্যে তিনি হিসাবে গরমিল করে ফেলেন। উপর্যুক্ত ঘটনাগুলোতে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো যে সমস্যার মুখোমুখি হয়েছে তা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সহজে সমাধান করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এই সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে। উপাত্তের চিত্ররূপ দেওয়া ও এই সফটওয়্যারে খুব সহজ। স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজে করা যায়। পার্ট 23 থেকে 43, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার খোলার কৌশল শিখেছ। স্প্রেডশিট সফটওয়্যার খোলার কৌশলও একই রকম। কম্পিউটার খোলা অবস্থায় স্টার্ট বাটন ক্লিক করে অল প্রোগ্রামসে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট স্প্রেডশিট প্রোগ্রামের আইকনে ক্লিক করতে হবে। নিচের চিত্রের সাহায্যে মাইক্রোসফটের স্প্রেডশিট সফটওয়্যার এক্সেল খোলার পদ্ধতি দেখানো হলো। এই দেখো, এখানে পদ্ধতিটি দেখানো হলো, তবে আমি এটি তোমাদেরকে হাতে কলমে দেখাবো। এখানে একটু তোমরা মনে রাখবে কি করতে হবে। দেখো, আমরা প্রথম কি করব, এখানে কি বলেছে লক্ষ্য করো ভালোভাবে। কম্পিউটার খোলা অবস্থায় স্টার্ট বাটন ক্লিক করব। এই যে স্টার্ট বাটন কোনটাকে বলে, দেখো এই হাতের বাম দিকে আসো, রাখো, তোমাদেরকে আমি একটু বড় করে দেখাই, হাতে কলমে শেখাবো। এই দেখো, এই যে বাম দিকে, এটাকে বলে কম্পিউটারের স্টার্ট বাটন। এই দেখো, তাহলে আমার কি করতে হবে, ওখানে লেখা আছে, ভালোভাবে পড়ে দেখো। কম্পিউটার খোলা অবস্থায় স্টার্ট বাটন ক্লিক করে অল প্রোগ্রামসে যেতে হবে। তাহলে এই দেখো, এটাকে বলে স্টার্ট বাটন। দেখো এখানে কার্সর আনলেই কিন্তু স্টার্ট লেখা আসে। একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো স্টার্ট লেখা আসছে। দেখো ভালোভাবে দেখো, স্টার্ট লেখা আসছে। আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। এই দেখো, ক্লিক করলাম। এইবার লেখা কি আসলো, দেখো যে এই অল প্রোগ্রাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অল প্রোগ্রাম। আমি অল প্রোগ্রামে ক্লিক করলাম। দেখো, অল প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে কি আসলো, দেখো এই অল প্রোগ্রামে ক্লিক করার পরে আমরা কোথায় যাব, একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো। আমি আস্তে আস্তে তোমাদেরকে শিখিয়ে দিব এরপরে কোথায় যেতে হবে।
লক্ষ্য করো আমরা কিন্তু পেয়ে গেছি। দেখো এখানে আছে কি, অল প্রোগ্রামে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস, এই মাইক্রোসফট অফিসে আমি ক্লিক করব। এই দেখো ক্লিক করলাম। এরপরে আমাদের কোথায় যেতে হবে? এরপরে আমাদের যেতে হবে মাইক্রোসফট এক্সেল। এখানে দেখো মাইক্রোসফট অফিস অ্যাক্সেস আছে, মাইক্রোসফট অফিস এক্সেল আছে। আমাদের এক্সেল দরকার, আমরা এর আগে ওয়ার্ড কিন্তু শিখেছি। আমি এক্সেলে ক্লিক করলাম, এই দেখো এক্সেল খুলে গেল। দেখো এই যে মাইক্রোসফট এক্সেল, এটা আমরা হোমে আছি, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে। দেখো এগুলো সব তোমরা জানো। এই দেখো এই যে এ হলো, এটা হলো কলাম। এই দেখো নিচের দিকে এগুলো সব কিন্তু কলাম। আর এই যে দেখো এখানে 1 2 3 4 আছে, এগুলোকে আমরা বলি রো বা সারি। যেমন এটা 7 নাম্বার, নাম্বার 7, এটা হলো নাম্বার 7 রো। এই ডান দিকে যত যাবে এটা হলো নাম্বার 7 রো, বা বাংলায় আমরা সারি বলি। আর এই যে দেখো এখানে জে কে এল, এগুলো প্রত্যেকটা হলো কলাম। এটা হলো জে কলাম, এটা হলো কে কলাম, এটা হলো এল কলাম। আচ্ছা, এরপর আরেকটি কথা দেখো, এখানে এই যে এক একটা ঘর আছে, এই প্রত্যেকটিকে কিন্তু আমরা কি বলি? সেল বলি। আচ্ছা, এখন আমি যেই সেলে আছি, আচ্ছা এই সেলে আমি মনে করো লিখলাম, মনে করো একটা বি লিখলাম, একটা বি লিখলাম। হ্যাঁ, এখন এই যে বি লিখলাম। আচ্ছা, তোমরা কি বলতে পারো এটা কোন সেল? নির্দিষ্ট করে বলতে হবে। আচ্ছা, এটি হলো কে কলামের নাম্বার 13 রোয়ের এখানে। তাহলে এটিকে আমরা বলবো, এই সেলটির নাম হলো K13 সেল। এগুলোকে কিন্তু সবগুলোকে এক একটা সেল বলে। যেমন এই একটা সেল, এখানে একটা সেল, এগুলো সবগুলো কিন্তু এক একটা সেল, এবং প্রত্যেকটা সেলেরই কিন্তু একটি নির্দিষ্ট নাম আছে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এরপরে কি আছে আমরা সেটি কিন্তু দেখব। তাহলে আমরা এটি ক্লোজ করে দিলাম। দেখো আমরা যদি সেভ করতে চাই ইয়েস দিব, তোমরা এটা জানো। আমি সেভ করতে চাই না, নো দিলাম। আমরা দেখলাম এগুলো। আচ্ছা, এখানে যেগুলো দেখানো হয়েছে এগুলো আমরা দেখলাম। এরপর টাইটেল বার, অফিস বাটন, কুইক অ্যাক্সেস টুল বার, এগুলো সবগুলোই আমাদের চিনতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু শিখে নিব যে এখানে আমাদের বইয়ের মধ্যে কি বলছে। দেখো টাইটেল বার কোনটা? এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, এটিকে টাইটেল বার বলা হয়। দেখো এই যে এখানে লেখা আছে বুক 1 মাইক্রোসফট এক্সেল। আমরা প্র্যাকটিক্যাল দেখব হাতে কলমে। দেখো আমরা এখানে চলে আসলাম, এই দেখো এই যে এখানে বুক 1 মাইক্রোসফট এক্সেল, এটিকে বলা হয় কি? টাইটেল বার। এটিকে কি বলা হয়? আমি একটু বড় করে দেখাই, তোমাদেরকে জুম করে দেখাই। দেখো এটিকে বলা হয় টাইটেল বার। এই যে বুক 1 মাইক্রোসফট এক্সেল, এটি হলো টাইটেল বার। এরপরে আমাদের বইয়ে কি বলেছে আমরা আরেকটু শিখব। অফিস বাটন এক্সেল উইন্ডোর উপরের বাম দিকে এই যে এই রকম বাটনটি হলো অফিস বাটন। এটিতে ক্লিক করে নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা, আগের ওয়ার্কবুক খোলা, ওয়ার্কবুক সংরক্ষণ করা সহ আরও অনেক কাজ করা যায়। তাহলে আমরা এটা দেখব অফিস বাটন। আমরা একটু আবার চলে যাই। দেখো এটিকে বলে অফিস বাটন। এই যে এই দেখো এখানে কার্সর আনলেই কিন্তু অফিস বাটনটি লেখা উঠে। দেখো এখানে অফিস বাটন লেখা আছে, এই দেখো এটা অফিস বাটন। এখানে ক্লিক করে কিন্তু আমরা কি করতে পারি? নিউ আরেকটি পেজ নিতে পারি, কোনো যদি আমাদের সেভ করা থাকে ওপেন করতে পারি, আবার সেভ করতে পারি, প্রিন্ট করতে পারি, অনেক কিছুই কিন্তু আমরা করতে পারি।
তাহলে আমরা শিখলাম অফিস বাটন। এরপরে কুইক অ্যাক্সেস টুলবার। অফিস বাটনের পাশেই কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান। সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে থাকে। দেখো কোনটা? কুইক অ্যাক্সেস টুলবার অফিস বাটনের পাশেই। তাহলে অফিস বাটনের পাশে কোনটা আমরা একটু দেখে নিব। অফিস বাটনের পাশেই হলো এই যে, এটি হলো তাহলে কুইক অ্যাক্সেস টুলবার, এই যে দেখো এটা হলো অফিস বাটন, এর পাশেই যে বাটনগুলো আছে সেগুলো হলো কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে আমরা যাব এই যে রিবন। দেখো এখানে মেনু ট্যাব। মেনু ট্যাব কোনটাকে বলে? এটাকে বলে মেনু ট্যাব। এটি আমি প্র্যাকটিক্যাল ভাবে তোমাদেরকে দেখাই, আমার কম্পিউটারে দেখাই তোমাদেরকে। আমরা মেনু ট্যাব কোনটাকে বলি? দেখো মেনু ট্যাব বলা হয় এটাকে। দেখো এখানে কতগুলো মেনু আছে কিন্তু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, ফর্মুলাস মেনু, ডাটা মেনু, রিভিউ, ভিউ। দেখো ওখানেও কিন্তু এরকম আছে। দেখো এই যে ইনসার্ট মেনু, পেজ লেআউট, এটাকে বলা হয় মেনু ট্যাব। আর এটা হলো চিত্রভিত্তিক কমান্ড। এখানে দেখো কতগুলো কমান্ড আছে যেগুলোর প্রত্যেকটা কিন্তু চিত্র আছে। আমরা এগুলো দেখে কিন্তু অনেক কমান্ড দিয়ে থাকি, ঠিক আছে? সেটা হলো কোনটা? প্র্যাকটিক্যাল ভাবে তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে এখানে কতগুলো কিন্তু, এই যে এটা এটা বুঝেই যায়, এটা দিয়ে রং করা হয়, এটা দিয়ে কালার করা যায় লেখায়। এখানে এরকম কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আরেকটি বিষয় হলো মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। এখানে দেখো কিছু গ্রুপ ট্যাব কিন্তু আছে, যেমন এই কাভার্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, সেলস, এডিটিং, এইসব, ঠিক আছে? তাহলে আমরা নিচে চলে যাব। মাইক্রোসফট এক্সেল বিভিন্ন কমান্ডকে গুচ্ছ আকারে সাজানো হয়েছে, এগুলোকে একত্রে রিবন বলা হয় কিন্তু। তাহলে আমরা কি শিখলাম এখানে? তাহলে যেগুলো আছে এই যে এখানে সবগুলোই হলো কি রিবন। এই সম্পূর্ণ অংশটাকে কিন্তু আমরা রিবন বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানো বার বা ফর্মুলা বার কোনটা সেটা আমরা শিখব এবার। রিবনের ঠিক নিচেই এর অবস্থান। এখানে সেলের অবস্থান বা সেল রেফারেন্স প্রদর্শন করা হয়, পাশাপাশি সেলের বিষয়বস্তু বা কন্টেন্ট দেখানো হয়, ঠিক আছে? তাহলে এটা কোনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। রিবনের ঠিক নিচেই থাকে ফর্মুলা বার। আচ্ছা, ফর্মুলা বার কোনটা? দেখো এই যে ফর্মুলা বার হলো এই যে রিবনের এই যে নিচে এই যে এই লাইনটা, এটা কি বলা? এই দেখো লেখা উঠে গেছে অলরেডি, এই বাম পাশে এই দেখো এখানে লেখা উঠে গেছে। এই যে এখানে, এখানে কার্সর আনার পর আবার চলে গেছে। এই দেখো আমার এই কার্সরের নিচে লেখা আসছে কি দেখো, ফর্মুলা বার। সুতরাং এটাকে ফর্মুলা বার বলে। এটা সম্পূর্ণটা কি বলে? ফর্মুলা বার, ঠিক আছে? তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল যেভাবে দেখাচ্ছি আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর হলো স্ট্যাটাস বার। আচ্ছা, এরপর স্ট্যাটাস বার কোনটা? তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে আমরা দেখে নেই। স্ট্যাটাস বার, দেখো স্ট্যাটাস বার হলো এটি, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে এটি হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার একটা ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে শিট ট্যাবে সেগুলো দেখানো হয়। বিভিন্ন শিটের মধ্যে আসা যাওয়া করার জন্য শিট ট্যাব ব্যবহার করা হয়। শিট ট্যাব কোনটা? তাহলে আমরা সেটা একটু শিখে নেব। শিট ট্যাব দেখো
এই যে এখানে এটাকে বলা হয় শিট ট্যাব। এই যে এটি, এই আমি শিট 1-এ আছি, দেখো এখানে লিখে রাখি আমি, যেমন এখানে আমি লিখলাম 78। তোমরা লক্ষ্য করবা, দেখো আমি এখানে শিট 1-এ আছি। এবার আমি শিট 2-তে যদি ক্লিক করি, দেখো 78 কিন্তু নাই, তার মানে আমি শিট 2-তে গিয়েছি। আচ্ছা, এখানে আমি লিখলাম আমার মনে করো 75 অথবা 85 লিখলাম। মনে রাখো শিট 2-তে ছিলাম আমি, এবার এই শিট 3-তে চলে গেলাম, এখন আর 85 নাই, এখন আমি লিখলাম 95। দেখো, তার মানে কি শিট 3-তে আমার লেখা আছে 95। একসাথে আমি 3টা স্প্রেডশিট কিন্তু নিয়েছি। এটা নাম্বার 2, এটা হলো নাম্বার 1 শিট। তাহলে একটা ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে শিট ট্যাবে সেগুলো দেখানো হয়। বিভিন্ন শিটের মধ্যে আসা যাওয়া করার জন্য শিট ট্যাব ব্যবহার করা যায়। আমি তোমাদেরকে ব্যবহার করে ইতিমধ্যে দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর হলো সবাই একটু সাবধানে চলাফেরা করতে হবে। বাইরে তোমরা যাবে না, বাসায় থাকবে, বাসায় মধ্যেই পড়াশোনা, খেলাধুলা, একটু আউটডোর গেমের দরকার, যদিও যদি সম্ভব হয় বাসার সামনে নিজেরা খেলাধুলা করতে পারো যদি, তবে বেশি কোলাহল বা বেশি মানুষের মধ্যে তোমরা যাতায়াত করবে না। আর হলো যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর অন্যান্য ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবে। মা বাবা, শিক্ষক, এই 3জনকে মনে প্রাণে শ্রদ্ধা ভক্তি করতে হবে। এছাড়া জীবনে কিন্তু ভালো মানুষ হওয়া যাবে না, না, না। মনে রাখবে, যত বড় ব্যক্তি হয়েছেন, যিনি যত বড় হয়েছেন, তিনি তত বেশি মা বাবা এবং শিক্ষকদেরকে, গুরুজনদেরকে শ্রদ্ধা করেছেন, ভক্তি করেছেন। যদি তুমি মনে প্রাণে মা বাবা এবং শিক্ষককে ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তুমি লিখে রাখতে পারো, তুমি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও না কেন, তোমার ভবিষ্যতে উন্নতি হবে না, হবে না, হবেই না কোনোদিন। তুমি সুশিক্ষিত হতে পারবে না, ভালো মানুষও হতে পারবে না। হয়তো কারিগরি টাকা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ হতে পারবে না। সুতরাং মা বাবা আমাদের অতি আপনজন, এদেরকে মনে প্রাণে শ্রদ্ধা ভক্তি করব। পাশাপাশি শিক্ষকও আমাদের আপনজন, আমাদের লেখাপড়া শিখান। আর বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। আল্লাহ হাফিজ।